Hello everyone, I hope you are fit and fine today, and this is a new class for today. Right now, we are learning pronunciation in English, right? And if you want to correct your pronunciation, so you have to practice. Without practicing, your pronunciation will not correct, because when you started your learning, I mean when you was in class 1 and somebody has completed your graduation and somebody are in the way, but we have learned many years, like 10 years more, and we didn't follow how to learn English. Also, we didn't follow our English pronunciation. That's why within short time, it's very hard to clear your pronunciation. So here are lots of people are learning freelancing. So if you understand with any buyer communication, I mean, if you want to talk with your buyer and if you want to tell anything in your buyer, so after telling, obviously your buyer have to understand, right? So when will you talk with your buyer, and if your buyer don't understand your language, so there will be some problem. That's why pronunciation is good. You have to learn pronunciation, and you want to learn pronunciation, but you don't practice. And if I tell you, how will you practice? You don't have time for practicing. But when will you utter anything like in English, try to speak out correctly. Okay? And today I'm going to take class number 24. Okay, so this is the interesting topic for you guys. Today we'll learn TAC, I mean দা, মানে এটাকে আমরা কখন দা বলি বা কখন দি বলি, এটা হচ্ছে TAC, কখন দা কখন দি উচ্চারণ হয় এটা শিখবো। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা দি থাকি তখন আমরা দা উচ্চারণ করি, বা দা থাকে আমরা দি উচ্চারণ করি, বা দি থাকে দা উচ্চারণ করি, এরকম উলটপালট করে ফেলি। তো এটা কিভাবে বুঝবো একটু খেয়াল করুন। দা এর উচ্চারণ নির্ভর করে পরের শব্দটি কনসোনেন্ট না ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তার উপর। আচ্ছা, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। সো রুল নাম্বার 1, TAC, I mean TAC প্লাস কনসোনেন্ট যদি থাকে, I mean যদি TH এর পরে THE এর পরের শব্দটি যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয়, তাহলে এটার উচ্চারণ হবে দা। অর্থাৎ কি বুঝলাম, যে TAC এই ওয়ার্ডটার পরে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে আমরা উচ্চারণ করব দা। যেমন এখানে কিছু উদাহরণ রয়েছে। দ্য বুক, কেন দা উচ্চারণ হচ্ছে? কারণ এটার পরে বি বি রয়েছে, বি হচ্ছে কনসোনেন্ট। যেমন দেখেন, দ্য প্রবলেম, দ্য কাউ, দ্য ক্যাট, the man, right? So maybe you have understand. And another thing is rule 2, TAC plus vowel. যদি দা, I mean TAC এর পরের শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে THE এর উচ্চারণ হবে দি। এখানে কিছু এক্সাম্পল আছে, যেমন দি অরেঞ্জ, এখানে কিন্তু আর দা বলা যাবে না। কেন? কারণ এখানে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তাই না? এ ই আই ও ইউ, এই পাঁচটি, সরি, এ ই আই ও ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়েল। সো যদি টিআইসি এই ওয়ার্ডটার পরে যদি ভাওয়েল থাকে, তাহলে আমরা এটার উচ্চারণ করব দি। যেমন দি অ্যাপল, দি অ্যান্সার, দি আর্থ, দি ওল্ডেস্ট।
like, right? So it was the and the topic. আমরা এখন নতুন একটি ছোট্ট একটি টপিক শিখব। আমরা এখন মাইটের ব্যবহার শিখব। বাংলায় মাইট মানে হতে পারে বা সম্ভাবনা আছে। আরেকটা জিনিস মনে রাখা ভালো, যখন কোনো কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম বা অনিশ্চিত থাকে তখন আমরা মাইট ব্যবহার করি। তো আমরা স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা আমাদের মূল স্ট্রাকচার, এটা ফলো করতে হবে। আমি সবসময় আপনাদের বলি রুলস মানে স্ট্রাকচার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট আপনি বাক্যটা কিভাবে তৈরি হচ্ছে বাক্যটা দিয়ে খেয়াল করুন, কয়েকটি বাক্য প্র্যাকটিস করুন এবং এই স্ট্রাকচার অনুযায়ী একটি বাক্য মনে রাখার চেষ্টা করুন, যাতে আপনি যে কোনো সময় এই স্ট্রাকচার দিয়ে কথা বলতে পারেন। ঠিক আছে, এই স্ট্রাকচারটা শুধু আপনার বোঝার সুবিধার্থে। একটা জিনিস মনে রাখবেন যে মাইটের পরে মানে ভার্ব সবসময় বেস ফর্ম হবে, V1 থাকবে। আচ্ছা, কখন মাইট ব্যবহার করি? আমি ইতিমধ্যে আগে বলেছি যখন কাজটি নিশ্চিত নয় বা সম্ভাবনা কম। তো যেমন এখানে কিছু সেন্টেন্সেস আমি লিখেছি, সো তো ওইগুলো একটু দেখুন। যেমন এখানে বাংলাটা লিখেছি, আমি হয়তো যেতে পারি। আমি হয়তো যেতে পারি, এখানে আমরা মাইট ব্যবহার করতে পারি, আই মাইট গো। আমি হয়তো যেতে পারি। তারপরে যেমন আমি হয়তো আসতে পারি, আই মাইট খা, রাইট? বা আমি হয়তো সাহায্য করতে পারি, এটা কি কি বোঝাচ্ছে বলুন তো? মানে কাজটা নিশ্চিত না বা সম্ভাবনা খুবই কম, করতে পারি এরকম বোঝাচ্ছে। আচ্ছা, তো আমরা জানি কিভাবে বাক্য তৈরি করতে হয়, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন দিয়ে আমরা সুন্দর করে বাক্য মেকিং করতে পারি। তো এই বিষয়ে হয়তো বা কারোকে আর কোনো বিষয় বোঝানো লাগবে না, কারণ ক্লাসে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই বিষয় বিস্তারিত বোঝানো হয়েছে, তাই না? এবং যারা ইতিমধ্যেই 10টা ক্লাস সম্পূর্ণভাবে কভার করেছে তারা কিন্তু একটা জিনিস খুবই ভালো করে পারবে, সেটা কি? সেটা হচ্ছে একটা বাক্য থেকে একটা বাক্য যদি আপনাদের কারোকে দিয়ে আপনারা নিজে নিজেই কি করতে পারবেন, নেগেটিভ করতে পারবেন, ইন্টারোগেটিভ করতে পারবেন, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ বিকজ রাইট নাও ইউ আর নট বিগিনার। ওকে, সো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। এন্ড আমি যদি আরো কিছু উদাহরণ দিই, যেমন তুমি হয়তো যেতে পারো, ইউ মাইট গো, বা তুমি হয়তো আসতে পারো, ইউ মাইট কাম, এরকম বলতে পারি। তুমি হয়তো সাহায্য করতে পারো, ইউ মাইট হেল্প। এরকম ভাবে আমরা সুন্দর করে বাক্যগুলো মেকিং করতে পারি। হ্যাঁ, এখানে দেখুন এখানে কিছু রয়েছে, যেমন দেখুন সে হয়তো কিনতে পারে, হি মাইট বাই। সে হয়তো শিখতে পারে, হি মাইট লার্ন। এরকম ভাবে আমরা সুন্দর করে করতে পারি। হ্যাঁ, তবে এখানে একটা মাইটের মাইটের পরে ভার এর সাথে কখন এজ বসে না। হ্যাঁ, মানে সাপোজ মাইটের পরে যে ভার্বটা রয়েছে এই ভার্বের সাথে আপনি এজ দিবেন না, কখনোই না। যদিও এটা থার্ড পার্সন আছে তবুও দিবেন না, বা ইডিও কিন্তু বসাবেন না। এই যে এটা যদি এটা যেমন দেখেন, হি মাইট গোজ, এটা কিন্তু হয়নি। কারেক্ট কারেক্ট কোনটা? হি মাইট গো। সবসময় V1 হবে, এটা মনে রাখবেন। ঠিক আছে, এই যে এখানে বলছে হি মাইট ওয়েন্ট, V2 ব্যবহার করছিলাম, কিন্তু এটাও কিন্তু হবে না। এখানে জাস্ট অফ সবসময় বেস ফর্মটা বলবে মাইটের পরে। হ্যাঁ, হি মাইট গো, ঠিক আছে, সে হয়তো বা যেতে পারে। এই ছিল আজকের ছোট্ট ক্লাস। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন সো ফিল ফ্রি আস্ক মি।